হেমেন্দ্র কুমার রায় বাংলা সাহিত্যের এক বিস্ময়কর সাহিত্যিক, গীতিকার এবং গল্পকার। তিনি ছিলেন বাংলা সাহিত্যের একজন অন্যতম প্রবাদ প্রতিম লেখক, যিনি কেবল কিশোর সাহিত্য নয়, গোয়েন্দা কাহিনী, অ্যাডভেঞ্চার, ভৌতিক গল্প আর অলৌকিক রোমাঞ্চের মধ্য দিয়ে পাঠকদের এক অনন্য জগতে নিয়ে গেছেন। তাঁর সৃষ্টি করা গোয়েন্দা চরিত্র জয়ন্ত মানিক কিংবা দুঃসাহসী গোপাল ভানু আজও পাঠকদের মনে শিহরণ জাগায়। হেমেন্দ্র কুমার রায় লেখায় রহস্য, রোমাঞ্চ ও বৈজ্ঞানিক কল্পকাহিনীর এক অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। তাঁর কাহিনীর প্রতিটি বাঁকে থাকে চমক, থাকে থমকে যাওয়ার মতো মুহূর্ত, আর থাকে সেই অপার রোমাঞ্চ যা পাঠককে টেনে নিয়ে যায় এক অজানা দুনিয়ায়। তিনি শুধু কিশোরদের জন্য লিখতেন না, বরং তার কাহিনী যে কোনো বয়সের পাঠকদের মনে দাগ কাটতে সক্ষম। আজ আমরা রোল সাউন্ড গপ্পতে আপনাদের জন্য নিয়ে এসেছি সেই রহস্যময়, রোমাঞ্চকর আর শিহরণ জাগানো দুটি গল্প, যা লেখা হয়েছিল হেমেন্দ্র কুমার রায়ের জাদুকরি কলমে। চলুন ঢুকে পড়ি এক আশ্চর্য দুনিয়ায়, যেখানে প্রতিটি শব্দ আপনাকে নিয়ে যাবে এক নতুন অ্যাডভেঞ্চারে। তাহলে আর দেরি কেন? আলো নিভিয়ে মনোযোগ দিয়ে শুনুন। শুরু হচ্ছে আমাদের আজকের প্রথম গল্প, পোড়ো বাড়ি। বাড়িওয়ালা বললে, হ্যাঁ মশাই, দাঙ্গার পর থেকেই আমার এই বাড়িখানা খালি পড়ে আছে। এ অঞ্চলে আর কোনো হাঙ্গামা নেই, অথচ এমন চমৎকার বাড়ি, তবু লোকে কেন যে এখানে বাস করতে ভয় পায় আমি তা বুঝে উঠতে পারি না। আমি বললাম, বাড়িখানা আমার পছন্দ হয়েছে। আমি মিথ্যা ভয় পাবার লোক নই, আর আমার কাছে বন্দুক আছে। কিন্তু আপনি কত ভাড়া চান? বেশি নয়, মাত্র 50 টাকা। এ বাড়ির জন্যে আগে আমি 125 টাকা ভাড়া পেতুম, কিন্তু একে এখন দিনকাল খারাপ, তার উপরে বাড়িখানার সুনাম আবার আমি ফিরিয়ে আনতে চাই। তাই আপাতত 50 টাকা করে পেলেও আমি খুশিই হব। আমি বললুম, তাই সই। লক্ষ্য করলুম বাড়িওয়ালা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললে। ভাড়া কম হোক, এই পোড়ো বাড়ির জন্য অবশেষে একজন ভাড়াটিয়া যে জুটল, এইটাই সে সৌভাগ্য বলে মনে করলে। লোকটার দেহ হাড় জিরজিরে, আর কথা কইতে কইতে সে ক্রমাগত হাঁপাচ্ছিল পুরাতন হাঁপানির রোগীর মতো। কিন্তু তার চোখ দুটো এমন উজ্জ্বল যে হঠাৎ দেখলে মনে হয় যেন জ্বলন্ত। আমার হাতে চাবির গোছা দিয়ে ধুঁকতে ধুঁকতে ও লাঠি ঠকঠক করতে করতে সে চলে গেল। বাঁচলুম। কেন জানি না, তাকে দেখে কেমন অস্বস্তি বোধ হচ্ছিল, যেন সে কোনো ভাবী অমঙ্গলের অগ্রদূত। এতদিন বিহারে ছিল আমার কর্মস্থল, এখন হঠাৎ বদলি হয়েছি কলকাতায়। পরিবারবর্গকে আপাতত বিহারে রেখেই আমার বিহারি বেয়ারা রামসহায়কে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছি বাসা বাড়ির খোঁজে। ভাড়া পেলুম মনের মতো বাসা। ফ্লোরের ওপর দিব্য দোতলা বাড়ি, নিচে 4খানা ও উপরে 2খানা ঘর, তার উপরে আছে রান্না ও ভাঁড়ার ঘর। সংসারে মানুষ বলতে আমি, আমার স্ত্রী ও 2টি ছোট ছোট ছেলে মেয়ে। সুতরাং এই বাড়িতেই আমাদের বেশ কুলিয়ে যাবে। গেলবারে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এখানে নাকি চরমে উঠেছিল। এই বাড়িতে যারা বাস করত তাদের কেউ কেউ মারা পড়ে, কেউ কেউ পালিয়ে যায়, আজ পর্যন্ত আর ফিরে আসেনি। সেই থেকে বাড়িখানা পোড়ো হয়ে আছে। বাড়িখানা শহরের উপকণ্ঠে, এর আশেপাশে ছিল কয়েকটা বস্তি। দাঙ্গার সময় মারামারি, লুঠতরাজ ও অগ্নিকাণ্ডের ফলে সেগুলোর অস্তিত্ব প্রায় লোপ পেতে বসেছে। আজও সেখানে বসতি নেই, দেখা যায় কেবল জনশূন্য ধ্বংসাবশেষ। তাই প্রায় আধপোয়া পথ পার না হলে এখানে কোনো প্রতিবেশীর মুখ দেখবার উপায় নেই।
কিন্তু সেজন্যে বিশেষ মাথা ঘামালুম না, কারণ আমি নিজে কুনো মানুষ। আমার পক্ষে প্রতিবেশীরা অনেক সময় বিরক্তিদায়ক। ভৃত্য রামসহায় অনেক বিহারীর মতো বেশ ভালো বাংলা বলতে পারত। আমি তাকে রাম বলে ডাকি। বললুম, রাম, আজকের মতো তুমি বাড়ির দোতলাটা সাফ করে রাখো। আজই সন্ধ্যার আগে রাত কাটাবার জন্য জিনিসপত্র নিয়ে আমরা এই বাড়িতেই এসে উঠব। রাম বললে, যাজ্ঞে হুজুর। ভাবতে লাগলুম, বাড়িখানা আমি ভাড়া নিতে রাজি শুনে বাড়িওয়ালার উজ্জ্বল চোখ দুটো অমন আরও বেশি জলজল করে উঠল কেন? তা কি আনন্দে, না তার অন্য কোনো রহস্যময় কারণ আছে? এ প্রশ্নের উত্তর পেলুম সেই রাত্রেই। বলেছি, বাড়ির দোতলায় মাত্র দুখানা ঘর, একখানা পশ্চিম দিকে আর একখানা দক্ষিণ দিকে। ঘর দুখানা বেশ বড় বড়। বাড়িতে এসে যখন উঠলুম তখন সন্ধ্যা হয়। স্থির করলুম নিদ্রা দেবীর আরাধনার পক্ষে দক্ষিণের ঘরই প্রশস্ত। নির্জন পল্লী, নিরালা সন্ধ্যা, নিস্তব্ধ বাড়ি। নিজেদের পদধ্বনি চারিদিককে প্রতিধ্বনিত করে তুলল, ঠিক যেন আরও কেউ কেউ পদচালনা করছে আমাদের সঙ্গে সঙ্গে। অনেক দিনের খাঁ খাঁ করা পোড়ো বাড়ি, এরকম ভ্রম হওয়া স্বাভাবিক। এই মিথ্যা ভ্রমটা মনের ভিতর থেকে মুছে ফেলবার চেষ্টা করলুম, কিন্তু পারলুম না। বারবার তবু মনে হতে লাগলো, এ বাড়িতে আমরা ছাড়া আরও কাদের অস্তিত্ব আছে। এখনো তারা অদৃশ্য বটে, কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে দৃশ্যমান। এমন ধারণার কোনো অর্থ হয় না। আমি ভীরু নই, ভূত মানি না। ভূতের গল্প শুনেছি, কিন্তু ভূত কখনো দেখিনি এবং দেখব বলে বিশ্বাসও করি না। হয়তো মানুষের মনের উপর কাজ করে কোনো কোনো স্থান কালের বিশেষত্ব। অসম্ভবকেও মনে হয় সম্ভবপর। নির্বাচিত ঘরে ঢুকে পড়লুম এক মুশকিলে। দক্ষিণ দিকের জানলা খুলে দিতেই মন উঠল শিউরে। পেলুম যেন কোনো গলিত মৃতদেহের দুর্গন্ধ। নাকে কাপড় চাপা দিয়ে উঁকি মারলুম জানলার বাইরে। নিচেই রয়েছে পচা জলে ভরা একটা খানা, এবং তারপরেই খানিকটা জমির উপরে ভাঙাচোরা লণ্ডভণ্ড জনহীন বস্তি। কোথাও জনপ্রাণী সাড়া নেই। বললুম, রাম, ওই খানার ধারে নিশ্চয় কোনো মরা কুকুর বিড়ালের পচা দেহ পড়ে আছে। এই দারুণ গ্রীষ্মে দক্ষিণের জানলা বন্ধ করে তো এ ঘরে থাকা যাবে না। চল পশ্চিম দিকের ঘরে যাই। রাম বললে, তাই চলুন। পশ্চিমের ঘরে হাওয়া কম হলেও দুর্গন্ধ নেই, কিন্তু অসুবিধায় পড়লুম আর এক কারণে। সুইচ টেপাটিপি করেও আলো জ্বালতে পারলুম না। ইলেকট্রিকের তার কোথাও খারাপ হয়ে গিয়েছে। নাচার হয়ে রামকে বললুম, তুমি বাজার থেকে বাতি কিনে আনো, আজকে রাতটা কোনো রকমে কাটিয়ে দিই, তারপর সকালে উঠে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। বাতি নিভিয়ে কেমন একটা অহেতুক অশান্তির ভাব মনের মধ্যে নিয়ে শয্যায় আশ্রয় গ্রহণ করলুম। শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়লুম বটে, কিন্তু তন্দ্রা ঘরেও মনে হয়েছিল ঘরের ভিতরে কারা যেন নীরবে আনাগোনা করছে। কতক্ষণ পরে জানি না আমার ঘুম ভেঙে গেল আচমকা। আমার মুখের উপরে কার যেন উত্তপ্ত নিঃশ্বাস পড়ল। আমি কি স্বপ্নলোকে বাস করছি? কিন্তু পর মুহূর্তেই অনুভব করলুম ঠিক পাশেই আমার গায়ের সঙ্গে গা মিলিয়ে শুয়ে আছে আর একটি জীবের দেহ।
কোমল, রুমস, জীবন্ত দেহ। স্পষ্ট শোনা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসের শব্দ, সেই সঙ্গে পেলুম একটা জান্তব গন্ধ। ধর্মর করে উঠে বসে এক লাফে বিছানার বাইরে গিয়ে পড়লুম এবং পর মুহূর্তে আচম্বিতে দপ করে জ্বলে উঠল ঘরের বৈদ্যুতিক আলো। কিন্তু তখন আলো জ্বালার ব্যাপারটা আমাকে বিস্মিত করলে না, কারণ সর্বপ্রথমেই আমার দৃষ্টি আকৃষ্ট হলো বিছানার দিকে। কে ওখানে? কি ওখানে শুয়ে আছে? কিন্তু কি আশ্চর্য, বিছানার উপরে তো কেউ নেই। কেবল বিছানার উপর নয়, আমার বিস্ফারিত চক্ষু সমস্ত ঘরখানা আতিপাতি করে খুঁজেও সন্দেহজনক বা ভয়াবহ কোনো কিছুই আবিষ্কার করতে পারলে না। এ কি ভ্রম? এ কি দুঃস্বপ্ন? কিন্তু তাই যদি হবে, তবে বারবার সুইচ নাড়াচাড়া করেও বহু চেষ্টার পরেও যে আলো জ্বালাতে পারিনি, সেটা হঠাৎ এমন আপনা আপনি জ্বলে উঠল কেমন করে? এগিয়ে সুইচ তুলে দিলুম, কিন্তু চেষ্টা করেও যে আলো জ্বালতে পারিনি, এখন চেষ্টা করেও তাকে আর নেবাতেও পারলুম না। সবই অস্বাভাবিক ব্যাপার। তাড়াতাড়ি দরজা খুলে রামের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলুম। সে শুয়েছিল দরজার বাইরে বারান্দার উপরে। আমার চিৎকার শুনে ভিতরে ছুটে এলো হন্তদন্তের মতো। উত্তেজিত স্বরে বললুম, রাম, রাম, এতক্ষণ আমার বিছানার উপরে কে শুয়েছিল? তারপর চেয়ে দেখো, ঘরের আলোটা আপনা আপনি জ্বলে উঠেছে। আমার মুখের পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রামসহায় থ হয়ে দাঁড়িয়ে রইল বোবা মূর্তির মতো। সে বেশি ভয় পেয়েছে না বেশি হতভম্ব হয়েছে বোঝা গেল না। আবার বিছানার দিকে চেয়েই আমার বুকটা ধড়াস করে উঠল। ও আবার কি ব্যাপার? বিছানার চাদরের উপরে রয়েছে কতগুলো কাদামাখা পদচিহ্ন, দেখতে অনেকটা বিড়ালের থাবার মতো, কিন্তু সেগুলো বিড়ালের থাবার চেয়ে অনেক বড়। আমি চেঁচিয়ে বলে উঠলুম, হলপ করে বলতে পারি, আধ মিনিট আগেও ওই থাবার দাগগুলো ওখানে ছিল না। আতঙ্কগ্রস্ত কণ্ঠে রামসহায় বললে, হুজুর, হুজুর, বাইরে চলে আসুন। বাইরেই চলে এলুম, একেবারে বাড়ির বাইরে। শেষ রাতটা কাটল রাস্তার ধারে রোয়াকের উপরে। সকালে বাড়িওয়ালার সঙ্গে দেখা। সব কথা খুলে বললুম। বাড়িওয়ালা হাঁপের টান সামলাতে সামলাতে হাসবার চেষ্টা করে বললে, মিছেই ভয় পেয়েছেন। ঘরের ভিতরে ভাম এসেছিল, পাশের খানায় ভাম থাকে তো। কিন্তু সে বন্ধ ঘরের ভিতরে কেমন করে এলো? জানলা দিয়ে। ভাম কখনো একতলা থেকে দোতলা লাফিয়ে উঠতে পারে? দোতলায় যখন উঠেছে নিশ্চয়ই পারে। আচ্ছা, ধরলুম তাই। কিন্তু ভাম যখন ঘরের ভিতরে নেই, তখন তার পায়ের চিহ্ন বিছানার উপরে পড়ল কেন? আপনি ভুল দেখেছেন, পায়ের চিহ্ন আগে থাকতেই বিছানার উপরে ছিল। ও, আর ইলেকট্রিক লাইটের ব্যাপারটা? তারের ভিতরে গলদ থাকলে এমন ব্যাপার মাঝে মাঝে হয়। আপনি পাখা চলে, আপনি আলো জ্বলে। মশাই, আজই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনার কোনো ভাবনা নেই। দেখছি বাড়িওয়ালার ওজোরের অভাব নেই। শুকনো হাসি হেসে বললুম, না, আমার আর কোনো ভাবনাই নেই, কারণ আজকেই আমি অন্য বাড়ির খোঁজে বেরিয়ে পড়ব। শুনছিলেন আজকের প্রথম নিবেদন পোড়ো বাড়ি। এবার শুনবেন আজকের দ্বিতীয় এবং অন্তিম নিবেদন ডাক বাংলো।
পশ্চিমের ছোট শহর, বিশুদ্ধ জলবায়ুর জন্য বিখ্যাত। কিছুদিন এখানেই ডেরা পেতেছি। শহরের চারিপাশে নদী, পাহাড়, প্রান্তর ও অরণ্য প্রভৃতি কিছুরই অভাব নেই। একদিকে শহরের সুখ সুবিধা, আর একদিকে প্রাকৃতিক সৌন্দর্য। কাজেই জায়গাটি হয়ে উঠেছিল লোভনীয়। পশ্চিম দিকে প্রান্তর, তার উপর দিয়ে মাইল খানেক গেলেই পাওয়া যায় দূরবিস্তারী অরণ্য। এর ওর মুখে শোনা গেল বনের ভিতরে মাইল 2 অগ্রসর হলেই একটি বড় জলাশয়ের ধারে গিয়ে পড়া যায়। সেখানে নাকি জলক্রীড়া করতে আসে বালি হাঁস ও আরও কোনো কোনো জাতের রসনারোচক পাখি। বালি হাঁসের মাংসে ভেন্ডালু বানালে বড়ই সুস্বাদু হয়। একে শীতকাল, তাই বনে আছে গাছের ছায়া, সুতরাং রোদের তাপে বিশেষ কষ্ট হবে না বুঝে একদিন দুপুরবেলাতেই পাখি মারা বন্দুক নিয়ে বেরিয়ে পড়লুম। এখানকার বাসিন্দাদের মাইল সম্বন্ধে ধারণা হচ্ছে বিদেশিদের পক্ষে বিপজ্জনক। জলাশয়ের দূরত্ব শুনেছিলুম মাত্র 2 মাইল, কিন্তু অন্তত 6 মাইল পথ পার হয়ে তবেই জলাশয়ের নাগাল পাওয়া গেল। কেবল জলাশয় নয়, প্রথম দৃষ্টিতেই এক ঝাঁক বুনো হাঁসও দেখতে পেলুম এবং তাক করে বন্দুকও ছুড়লুম। কিন্তু তারা অনায়াসেই ছররা বৃষ্টিকে এড়িয়ে আকাশের বন্দুকের সীমানার বাইরে গিয়ে চক্র দিয়ে উড়তে লাগলো। আমি বোকার মতন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম। হাঁসের একটা পালকও সংগ্রহ করতে পারলুম না। তবে আমি নাছোড়বান্দা শিকারী, রাত্রে ভেন্ডালু খাওয়ার জন্য বদ্ধপরিকর। সুতরাং বহুক্ষণ ধরে চলল বুনো হাঁসের পিছনে ছুটোছুটি। কিন্তু হা হতহস্মি, আজ ঘুম থেকে উঠে অজান্তে নিশ্চয়ই কারোর অপয়া মুখ দেখে ফেলেছি। শেষ পর্যন্ত একটা হাঁসও আমার ভেন্ডালুর উপকরণে পরিণত হতে রাজি হলো না। বৈকাল, সূর্য হেলেছে পশ্চিমে। অরণ্যে বেলা শেষের অন্ধকার নামে তাড়াতাড়ি। এই বেলা বাড়িমুখ না হলে বিপদের সম্ভাবনা। চটপট পা চালিয়ে দিলুম, কিন্তু আধ ঘন্টা ঘোরাঘুরির পরেই আবিষ্কার করলুম একটি প্রাণ জল করা প্রাঞ্জল সত্য। আমি পথ হারিয়েছি। অচেনা গভীর বনে সন্ধ্যার মুখে পথ হারানো যে কি ভয়ানক ব্যাপার, ভুক্তভোগী ছাড়া আর কেউ তা বুঝতে পারবেন না। অন্ধকার হওয়ার আগেই এক জায়গায় একজোড়া ভাল্লুকের দেখা পেয়ে আসন্ন বিপদের গুরুত্বটা আরও ভালো করে হৃদয়ঙ্গম করতে পারলুম। ভাল্লুকের ওপরওয়ালা হতে পারে বনে এমন বদমেজাজি জানোয়ারও যে আছে সে বিষয়েও সন্দেহ নেই। আমার সম্বল তো একটা পাখি মারা বন্দুক মাত্র। ব্যস্ত হয়ে বহুক্ষণ ধরে দিকে দিকে ছুটোছুটি করবার পর অবশেষে মনে পড়ল আমি এসেছি যখন পূর্ব দিক থেকে, তখন পূর্ব দিক ছাড়া আর কোনো দিকেই আমার যাওয়া উচিত নয়। পূর্ব দিকে মাইল খানেক পদচালনা করবার পরে শহরের সন্ধান পেলুম না বটে, কিন্তু একটি রাস্তায় গিয়ে দাঁড়ালুম। সেখানে ধুলোর ওপরে গাড়ির চাকার দাগ দেখে বোঝা গেল এ পথে যখন যানবাহনের চলাচল আছে তখন লোকালয় পাওয়া যেতে পারে অনতি দূরেই। আরও খানিক এগুবার পরেই পথের ধারে চোখে পড়ল একখানা ছোট একতলা বাড়ি। বাড়ির গড়ন দেখেই বুঝতে দেরি লাগলো না যে সেখানা হচ্ছে ডাক বাংলো। বন্য নির্জনতার মধ্যে অন্তত মাথা গোঁজবার একটা আস্তানা পেয়ে আশ্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলুম। পশ্চিমের আকাশে রক্তগঙ্গা বইয়ে সূর্য তখন পাটে বসেছে। পাখিরা ঝাঁকে ঝাঁকে বাসামুখ হয়েছে। এরই মধ্যে দূরে দেখা যাচ্ছে কুয়াশার পাতলা পর্দা। বনের নিচের দিকটা ক্রমেই ছায়ায় অস্পষ্ট হয়ে উঠেছে।
কোথাও জনমানবের সাড়া নেই বটে, কিন্তু সন্ধ্যার অন্ধকার জমজমাট হবার আগেই ডাকবাংলোর কাছে এসে নিজেকে ভাগ্যবান বলে মনে হলো। তখন অবসন্ন, পা আর চলতে চাইছিল না। ক্ষুধা তৃষ্ণায় শরীর কাতর, কাপড় চোপড় কাঁটা জঙ্গলে ছিন্ন ভিন্ন, দেহের নানা জায়গায় ক্ষতবিক্ষত এবং পিঠের বন্দুকটাকে মনে হচ্ছিল 3 গুণ বেশি ভারী। আপাতত বাংলোয় আশ্রয় নেওয়া ছাড়া উপায়ও নেই। পায়ে পায়ে বাংলোর দিকে এগুতে এগুতে দেখলুম বারান্দার রেলিং ধরে স্থিরভাবে দাঁড়িয়ে আছে খানসামার উর্দি পরা একটা মূর্তি। নিশ্চয়ই বাংলোর জিম্মাদার। আরও কাছে এসে মূর্তিটাকে ভালো করে দেখবার সুযোগ পেলুম। লোকটা তাল বুড়ো, বয়স ঠিক মতো ধরবার উপায় নেই। 80ও হতে পারে, 90 হওয়াও অসম্ভব নয়। মুখের চামড়ায় ভাঁজের পর ভাঁজ, গলার কাছে মাংস ঝলঝল করছে এবং গায়ের ত্বকও চুপসে কুঁকড়ে গিয়েছে। দেহখানা ছিলা পরানো ধনুকের মতো বাঁকা। হেঁট হয়ে নিজের মনেই সে যেন বিড়বিড় করে বকছিল। আমি কাছে গিয়ে দাঁড়িয়ে শুধুলুম, ওহে বাপু, তুমি কি এখানকারই খানসামা? সে কোনো জবাব দিলে না। 2 হাতে বারান্দায় ভর দিয়ে নিজের বাঁকা দেহখানা সোজা করে তুলে আমার মুখের উপরে দৃষ্টিপাত করলে। আমি চমকে উঠলুম। কোনো থুড়থুড়ো বুড়োর চোখেই আমি এমন তেজি ও তীব্র দৃষ্টি দেখিনি। বললুম, আজ আমি এই বাংলোতেই থাকবো, তুমি সব ব্যবস্থা করে দাও। তবু সে জবাব দিলে না। তার হাতে একগাছা লাঠি ছিল। সেই লাঠিটা মাটির ওপরে সশব্দে ঠকঠকিয়ে সে ঠুকঠুক করে বাংলোর ভিতরে চলে গেল। আমিও তার পিছু পিছু। তারপর সে ঠকাং করে একটা ঘরের শিকল খুলে দিয়ে বিনা বাক্য ব্যয়ে সরে পড়ল চোখের আড়ালে। ভাবলুম, লোকটা বোবা নাকি? আর একটা ব্যাপারও লক্ষ্য করলুম, লোকটার জামা কাপড় ভিজে সপ সপ করছে। এখানকার এই পাহাড়ে শীতের শেষ বেলায় বুড়ো স্নান করেছে, কিন্তু উর্দি পরে কেউ কি স্নান করে? তবে কি দৈব গতিকে বুড়োর উর্দি ভিজে গিয়েছে? সেই জন্যই দারুণ শীতে সে কথা কইতে পারছিল না। কিন্তু তার হাবে ভাবে শীত কাতরতার কোনো লক্ষণই তো দেখলুম না। আশ্চর্য! একটা ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালুম। সে ঘর ব্যবহারের অযোগ্য। অন্তত মাসাধিক কালের সঞ্চিত ধুলো ঘরের আসবাবপত্রের ও মেঝের উপরে পুরু হয়ে জমে আছে। জানি এসব বন্য ডাকবাংলোয় অতিথিদের জনতা ভেঙে পড়ে না, কিন্তু সরকার মাহিনা দিয়ে খানসামা পুষেছেন কেন? ক্রুদ্ধ স্বরে ডাকলুম, খানসামা, খানসামা! 5-7 বার ডাকাডাকির পরেও কোনো জবাব পাওয়া গেল না। আমার সব বন্দোবস্ত করবার জন্য বুড়ো নিশ্চয়ই বাইরে বেরিয়ে পড়েছে। কিন্তু মনে হলো কোথায় কে যেন মাটির উপরে লাঠি ঠকঠকিয়ে বেরিয়ে বেড়াচ্ছে। হয়তো বাংলোর ভিতরে আর কোনো ষষ্ঠীধারী লোকও আছে, কিংবা খানসামাটা হয়তো কেবল বোবা নয়, কানেও শোনে না। নাচার ভাবে পশ্চিম দিকের জানলাটা খুলে দিলুম। আলোক সম্রাট সূর্যদেব অবসর গ্রহণ করেছেন বটে, কিন্তু বনবাসী জীবদের কাছে জ্যোৎস্নার আশীর্বাদ বর্ষণ করবার জন্যে প্রতিপদের চাঁদ আরেকটু পরেই আত্মপ্রকাশ করবেন। দিনের পাখিরা বাসায় ফিরে গিয়েছে। ছায়া মলিন আকাশের গায়ে একে একে দেখা দিতে শুরু করেছে পেঁচা ও বাদুড়। খানিক তফাতে
আবছায়ার ভিতর দিয়ে জঙ্গলের আরো ঘন অন্ধকারের মধ্যে গা ঢাকা দিলে বোধহয় একদল হায় নাই। বনস্পতিদের আর্তনাদের মতো মর্মর ধ্বনি ছাড়া কোথাও আর কোনো শব্দ নেই। এই যেন অমানুষের দেশ। বাংলোর হাতার ভিতরেই রয়েছে একটা ইদারা। জলাভাবে গলা যখন শুকিয়ে কাঠ হয়েছিল, ইদারা দেখেই তৃষ্ণা যেন দ্বিগুণ হয়ে উঠল। অনুপস্থিত খানসামার মুখাপেক্ষা না করে নিজেই ঘর থেকে বেরিয়ে সাগ্রহে ছুটে গেলুম ইদারার কাছে। ইদারার পাশেই ছিল দড়ি বাঁধা বালতি। বালতিটা তুলে নিয়ে ইদারার গহ্বরে দৃষ্টিপাত করলুম এবং সঙ্গে সঙ্গে দারুণ আতঙ্কে বিদ্যুৎ স্তম্ভিতের মতো দাঁড়িয়ে পড়লুম। কোথাও কেউ নেই। নিজের দেহের কোনো জায়গাতেও কারুর স্পর্শ অনুভব করলুম না, কিন্তু চুম্বক যেমন অদৃশ্য আকর্ষণে লোহাকে টেনে নেয়, ঠিক সেইভাবেই কোনো অদৃশ্য শক্তি যেন আমাকে হঠাৎ ইদারার ভিতরে সজোরে টেনে নেওয়ার চেষ্টা করলে। হতভম্বের মতো চারিদিকে ফিরে ফিরে তাকাতে লাগলুম। না, সামনে পিছনে বাঁয়ে ডাইনে কেউ কোথাও নেই। তবে আমার মনের ভ্রম। আবার ইদারার ভেতরে উঁকি মারলুম এবং আবার সেই অসম্ভব ভয়াবহ আকর্ষণ। এবার রীতিমতো জোর করে সেই অদৃশ্য শক্তির আকর্ষণ থেকে নিজেকে ছিনিয়ে নিতে হলো। সারাদিন রোদে ঘুরে ঘুরে আমার মাথা কি বিগড়ে গিয়েছে? আমি কি পাগল হয়ে যাচ্ছি? আর ইদারার কাছে দাঁড়াতে ভরসা হলো না। তৃষ্ণার কথা ভুলে দ্রুত পদে সোজা বাংলোর ভিতরে ফিরে এলুম। মনের ভুলে কে পাতালে প্রবেশ করতে চায়? বাহিরটা ঝাপসা হয়ে এসেছে। ঘরের ভিতরে ঘন হয়ে উঠছে অন্ধকার। কি মুশকিল, এখনো বুড়োর দেখা নেই। আর যে আলো না জ্বালালে চলে না। আচমকা বাহির থেকে একটা কুকুর তারস্বরে চিৎকার করে উঠল। সে যে কি মর্মন্তদ অথচ বীভৎস চিৎকার, ভাষায় তা বোঝানো যাবে না। জানলার কাছে গিয়ে দেখি ইদারার উঁচু পাড়ের উপরে একটা কুকুরের অস্পষ্ট মূর্তি। আকাশের দিকে মুখ তুলে সে এমন একটানা আর্তনাদ করছিল যে কেঁপে কেঁপে উঠছিল যেন চারিদিক। সেই বিশ্রী ক্রন্দনের অপার্থিবতায় আমার বুকটা কি এক অমঙ্গলের আশঙ্কায় ছাঁত ছাঁত করতে লাগলো। এমন সময় দড়াম করে ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। ছুটে গিয়ে দরজাটা ধরে অনেক টানাটানি করলুম, কিন্তু কিছুতেই খুলতে পারলুম না। মহাক্রুদ্ধ হয়ে চিৎকার করে বললুম, কে দরজা বন্ধ করেছ? শিগগির খুলে দাও। আমার সঙ্গে চালাকি করো না, আমার কাছে বন্দুক আছে। কিন্তু দরজা খুলল না। আচম্বিতে ঘরের ভিতরে যেন তুষার বৃষ্টি শুরু হলো। হাড়ে হাড়ে জাগলো কাঁপুনি। এসব কি? আজ কি এখানে সম্ভব ও অসম্ভবের ব্যবধান ঘুচে গিয়েছে? এইবারে ভয় যে পেলুম তা অস্বীকার করতে পারব না। ঘর তখন অন্ধকার। একটুখানি আলোর আভাস ছিল কেবল জানালার কাছে। শিউরতে শিউরতে পায়ে পায়ে জানালার দিকে এগিয়ে গেল। বাইরে কুকুরটা তখনও পরিত্রাহী চিৎকার করছে। সহসা ঘরের এক কোণ থেকে ক্ষণক্ষণে গলায় কে খিলখিল করে হেসে উঠল এবং তারপরেই শুনলুম মাটির উপরে লাঠি ঠকঠকিয়ে কে যেন এগিয়ে আসছে আমার দিকেই। ভাগ্যে বাংলোর জানালা ছিল গড়াধীন। মারলুম আমি বাইরে লাফ। সঙ্গে সঙ্গে ইদারার পাড়ের ওপর থেকে কুকুরের ঝাপসা মূর্তিটা
নিচের দিকে ঝাঁপিয়ে পড়ে আমার দিকে আসতে লাগলো। তার দুই চোখে জ্বলছে দুটো আগুনের গুলি এবং তার কণ্ঠে জাগছে তেমনি ক্ষুধিত আর্ত চিৎকার। দিগ্বিদিক জ্ঞান হারিয়ে বনপথের ওপর দিয়ে আমি প্রাণপণে ছুটতে লাগলাম। পরে শহরের এক পশ্চিমা বিশেষজ্ঞের মুখে শোনা গেল, মাস কয়েক আগে ওই ডাক বাংলোয় খানসামা দৈব দুর্বিপাকে ইদারার জলে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার প্রভু ভক্ত কুকুরটাও জলে ঝাঁপ দেয়। তাদের কেউ বাঁচেনি। সেই থেকে ওই ডাক বাংলোর বদনাম হয়েছে। ওখানে ভয়ে আর কেউ বাস করে না। কিন্তু এসব হচ্ছে বাজে কথা। আমার বিশ্বাস ডাক বাংলোর খানসামাটা উন্মাদগ্রস্ত এবং ইদারার অদৃশ্য আকর্ষণ, ঘরের ভিতরে তুষার বৃষ্টি ও কুকুরের চোখের আগুন, এসব হচ্ছে আমার ক্ষুধার্ত, তৃষ্ণাকাতর এবং রৌদ্র ও পথভ্রমে শ্রান্ত দেহের জন্যে মনোবিকারের প্রতিক্রিয়া মাত্র। তবে আমার ধারণাটা সত্য কিনা পরীক্ষা করবার জন্যে আর কোনো দিন ঘটনাস্থলে যাওয়া হয়নি বটে। শেষ হলো আজকের অন্তিম নিবেদন, ডাক বাংলো। কণ্ঠ জয় মহাপাত্র, শব্দ পরিকল্পনা, সম্পাদনা, পোস্টার ডিজাইন ও সমগ্র পর্ব পরিচালনা সম্মান রায়। আমাদের রাতের গপ্প সেগমেন্টটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আগামী দিনে আপনাদের জন্য অপেক্ষা করছে আরও আকর্ষণীয় নিবেদন।